দর্শকগণ, আগামী ৩রা নভেম্বর 2021 সালে পড়েছে রূপ চতুর্দশী বা ভূত চতুর্দশী নামেও এটি পরিচিত। এটি একটি গুরুত্বপূর্ণ তিথি পঞ্চপর্বের। আমি আগেও জানিয়েছি পঞ্চপর্বে কী কী তিথি আছে, তার মধ্যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ তিথি এবং দ্বিতীয় দিনে পড়ছে এই ভূত চতুর্দশী বা রূপ চতুর্দশী। আপনারা জানেন যে এই সময়ে 14 শাক খাওয়ার একটি নীতি এবং রীতি প্রচলিত আছে। 14 শাক কী কী আপনারা অনেকেই জানেন। এখানে নোটে শাক, পালং শাক, গিলেঞ্চে শাক, এছাড়া হচ্ছে পাট শাক, নিম শাক, এরকম 14টা শাক আপনাদের খেতে হয়, মিলিয়ে মিশিয়ে বাজারে পাওয়া যায়। এবারে এক একটা জায়গায় এক এক রকম রীতি আছে, এক এক জায়গায় 14 শাকের সংজ্ঞাটা একটু অন্যরকমের আছে, তাতে কোনো অসুবিধা নেই। আপনারা এই শাকগুলো মিশিয়ে খাবেন। কিন্তু কেন খাবেন? অনেকে ধরে নেওয়া হয় যে এই সময় নাকি ভূতেদের খুব উপদ্রব হয়, তাই নাকি এই শাকগুলো খায়। এটা তো একটি ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু আসলে আমাদের বৈজ্ঞানিক মতে এই সময় যে সর্দি কাশি হয়ে থাকে, তিথিটা যেহেতু চেঞ্জ হচ্ছে, যেহেতু সিজনটা চেঞ্জ হচ্ছে, তাই আমাদের কিছু রোগ এই সময়ে আক্রমণ করে। এই সন্ধিক্ষণ যে সময়গুলো থাকে, এগুলো আমাদের জন্য রোগ উৎপন্নের মূল কারণ। এই জীবাণুগুলো খুব বেড়ে যায়, শক্তিশালী হয়ে যায়। এই শক্তিশালী জীবাণু থেকে বাঁচার উপায় হচ্ছে এই 14 রকমের শাক খাওয়া। 14 রকমের শাক আমাদের সম্পূর্ণ একটা নিউট্রিশনাল ভ্যালু আছে এদের। এই নিউট্রিশনাল ভ্যালুটা আপনার জীবনে আপনার রোগ থেকে হরণ করার জন্য অত্যন্ত কার্যকরী এবং অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দ্রব্য পদার্থ, একটা কম্প্যাক্ট জিনিস। এই 14 শাক অতি অবশ্যই খাবেন। শুধুমাত্র এই ভূত চতুর্দশী বা রূপ চতুর্দশীর দিনে না, এই সিজনটা, এইরকম যে সময়টা চলছে, এই সময় অবশ্যই 14 শাক খাবেন। এই সময়টা 14 শাক খাওয়ার রীতি এই কারণেই। আসলে সাইন্টিফিক ব্যাখ্যাটা হচ্ছে যে আমাদের রোগ জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, এই ধরনের রোগীদের থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এই 14 শাক খাওয়ার এই সময় রীতিটা রয়েছে। এবার চলে আসি ভূত চতুর্দশী, যে ভূতের সঙ্গে কী সম্পর্ক। বলে দেওয়া হয় যে এই সময় স্বর্গ এবং নরক দুটো যে দ্বার অর্থাৎ দরজা খুলে দেওয়া হয় এই সময়টা। এবং তার মানে কি, আমরা পিতৃপুরুষের উদ্দেশ্যে এই সময় তর্পণ করতে হয়, শ্রাদ্ধাদি ক্রিয়া করতে হয়। আপনারা জানেন যে শ্রাদ্ধাদি ক্রিয়া সব থেকে বড় সময়টা হচ্ছে যে আমরা যে সময়টা করে থাকি, অর্থাৎ পিতৃপক্ষ অমাবস্যা যেটা বলা হয়। তো সেই সময় আমরা করে থাকি, যেটা মহালয়া অমাবস্যা বলা হয়। তারপরে কিন্তু অন্যতম বড় তিথি হচ্ছে যে প্রতি বছরে আসে, সেটা হচ্ছে ভূত চতুর্দশী। অর্থাৎ পিতৃপুরুষকে আমন্ত্রণ জানানো হয়, পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করা হয়, তর্পণ করা হয়, পিতৃপুরুষকে ডাকা হয়, পিতৃপুরুষকে সন্তুষ্ট করা হয়। কারণ পিতৃপুরুষ আর আমাদের সঙ্গে একটা ওতপ্রোত সম্পর্ক আছে, দর্শকজ্ঞান। আমরা পিতৃপুরুষকে অস্বীকার করতে পারি না। পিতৃপুরুষের দান, পিতৃপুরুষ শুধু বেঁচে থাকতে নয়, পিতৃপুরুষ যেখানেই থাকবে পঞ্চভূতে বিলীন হয়ে যায়। আমাদের দেহ হচ্ছে ক্ষিতি, অপ, তেজ, মরুত ও বোম, এই 5টি তত্ত্ব দিয়ে গঠিত। এই 5টি ভূত আসলে বলা হয়। ভূত মানে এলিমেন্ট, এলিমেন্ট মানে দ্রব্য পদার্থ, দ্রব্য পদার্থ, 5টা মূল উপাদান দিয়ে গঠিত। এই ক্ষিতি অর্থাৎ মাটি, দেখবেন অনেক ধর্মে মানুষ মারা যাওয়ার পর মাটিতে তাকে সেখানে কবর দেওয়া হয়। তো সেটাও কিন্তু মাটিতে বিলীন হয়ে যায় আমাদের দেহ। এছাড়া আপনারা দেখবেন যে হিন্দু ধর্মে যে এখানে অগ্নিতে সমর্পণ করা হয় এবং ছাই হয়ে যায়, সেটাও মাটিতে চলে যায়, জলের মধ্যে চলে যায়। দেখবেন পিণ্ডদান জলের মধ্যে দিতে হয়, ছাইটাও মাটিতে চলে যায়। তো এই যে এইভাবে কিন্তু কিছুটা ধোঁয়া উপরে উঠে গেল, তার মানে বায়ুর সঙ্গে মিশে গেল। জলের মধ্যে যখন পিণ্ডদান করা হলো, তার মানে জল ভূতে চলে গেল। মাটিতে যখন ছাইগুলো মিশে গেল, তখন পৃথ্বী ভূতে মিশে গেল। তো এইভাবে, আর আকাশ ভূতে তো মিশবেই। হ্যাঁ, তাহলে ক্ষিতি, অপ, তেজ, মরুত আর বাতাসে মিশে গেল। আর অগ্নি তো দাহ হচ্ছে, তো অগ্নিতে দাহ করা হয়। তাহলে পঞ্চভূতে আমাদের দেহ মিলন হয়। তো এই যে পঞ্চভূতে মিলন হয়, এখান থেকে কিন্তু এই ভূত চতুর্দশী, রূপ চতুর্দশী, ওই ভূতগুলোকে আকর্ষণ করা হয়, আনয়ন করা হয়, বলা হয়, ডাকা হয়, আবাহন করা হয় এবং তারপরে তর্পণ করা হয়। তর্পণ করে তাকে শ্রদ্ধা জানানো হয়। হ্যাঁ, যদি শ্রদ্ধার সাথে কিছু জানান, সেটাই হচ্ছে শ্রাদ্ধ। দর্শকজ্ঞান, জেনে রাখুন এটা। শ্রদ্ধার সাথে আপনি যদি কোনো জিনিস না করেন, তাহলে শ্রাদ্ধ হয় না। জীবদ্দশাতেই কিন্তু শ্রাদ্ধ করতে হয়। এখানে শ্রাদ্ধ বলতে শ্রদ্ধা জানানো হয় পিতামাতা থাকতে, যাদের পিতৃপুরুষ তারা থাকতে, এবং যদি নাও থাকে তারা দেখে থাকে, তাদের প্রত্যেকের উদ্দেশ্যে, ইভেন আপনি বিশ্বের সবার উদ্দেশ্যে তর্পণ করতে পারেন। যারা চলে গিয়েছে তাদের প্রত্যেকের আশীর্বাদ আমাদের দরকার।
এবং সৎ পথে তো থাকতেই হবে। পিতৃপুরুষ, আপনি যদি সৎকর্ম করেন তাহলে পিতৃপুরুষ অবশ্যই আপনার সৎকর্মের পুরস্কার ভালোভাবেই দেবেন। দর্শক বন্ধু, এটা কিন্তু জেনে নেওয়া দরকার। শুধুমাত্র এই ভূত চতুর্দশীতে বা রূপ চতুর্দশীতে আপনার শাক খেলে হবে না, এই কর্মগুলো মেনে চলতে হবে। সৎকর্ম, সৎ পথে থাকতেই হবে, নীতি পথে চলতেই হবে, তা নাহলে এর কোনো বিকল্প নেই। আর এর সাথে অতি অবশ্যই দর্শক বন্ধু যেটা করে রাখবেন সেটা হচ্ছে 14টা প্রদীপ জ্বালানো। ইয়েস দর্শক বন্ধু, শুধু 14 শাক নয়, এর সাথে একটা রীতি হচ্ছে 14টা প্রদীপ। 14টা প্রদীপ আসলে ভগবান এই কারণেই আমাদের যে এই যে নীতিগুলো ভগবানের দেওয়া নীতি, এই নীতিগুলো কেন পালন করতে হয়? 14টা প্রদীপ মানে 14 দিককে পাওয়ারফুল করা। আমি আগেই বলেছি 14 মানে 14 সংখ্যা মানে 14 রকমের জিনিস, 14 শাক মানে সম্পূর্ণ কমপ্লিট জিনিস আমাদের আপনাদের যেটা আমাদের করতে হয় কমপ্লিট থেরাপি। যে 14 রকমের নিউট্রিশনাল যে শাক খাচ্ছি সেটা কমপ্লিট থেরাপি। ঠিক তেমনি 14 রকমের প্রদীপ, 14 কালারের প্রদীপ জ্বালাবেন, 14 কালারের। হ্যাঁ ঠিক আছে, পিতৃপুরুষের উদ্দেশ্যে যদি 14 রকমের প্রদীপ জ্বালান, আপনাদের 10 দিকে 10টা অতি অবশ্যই দেবেন। ঠিক আছে, এই দিকগুলো যদি মেনটেন করতে পারেন এবং এইভাবে প্রদীপগুলো যদি দিতে পারেন, মুখ্য দরজাতে যদি আপনি প্রদীপ দিতে পারেন, আপনাদের বাড়ির ছাদে যদি প্রদীপ দিতে পারেন বিভিন্ন দিকে, তাহলে অতি অবশ্যই আপনার এই প্রদীপ দেওয়া দান, এই দীপ দান আসলে, এবং গঙ্গাতে যদি তর্পণ করতে যান বা যদি কোনো কাছের যদি দৈব কোনো নদীতে আপনি যদি তর্পণ করতে যান, এই সময় কিন্তু আপনার মনস্কামনা সিদ্ধ হবে। এবং এই রূপ চতুর্দশী, ভূত চতুর্দশী আসলে কিন্তু আপনার জীবনটা সত্যি, আপনার জীবনের যে বেঁচে থাকার যে অর্থহীন হয়ে যাচ্ছে সেখান থেকে বাঁচাবার এই বিখ্যাত তিথি হচ্ছে ভূত চতুর্দশী বা রূপ চতুর্দশী। পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করুন, ভালো থাকুন, সবাইকে শুভেচ্ছা এবং দীপাবলির শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। নমস্কার।